আমার সাথে যেই মেয়েগুলো ছিল তাদেরকে রেপ করার হুমকি দেওয়া হয়েছে। ওই যে বিকেল থেকে একের পর এক হুমকি আসতে থাকে আমার জন্য। সরকারের পতন না হইতো আমাদেরকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হইতো। চ্যানেল নতুন বাংলা, সত্য প্রচারে অবিরাম। টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের এই অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মূলত আজকে যেই জন্য এই আয়োজন, জুলাইয়ের স্মৃতিচারণ, সেটা আসলে আমরা সবাই জানি, আমাদের সবার ভেতরেই এই একই অভিজ্ঞতা, একই এক্সপেরিয়েন্স, একই স্পিরিট। সবাই এই জিনিসগুলো আমরা ধারণ করি, আমরা এই জিনিসগুলো জেনেছি, কারণ আমরা সবাই এইখানে আই উইটনেস করেছি ব্যাপারগুলো। এমন না যে আমরা বই থেকে পড়েছি, কোথাও থেকে শুনেছি, আমরা সবাই স্বচক্ষে দেখেছি এই জিনিসগুলো। ফলে এই যেই ঘটনা বা যেই ইতিহাসের মধ্য দিয়ে বা যেই ইতিহাস আমরা তৈরি করে এসেছি এই নতুন বাংলাদেশে, সেটা আমরা সবাই জানি। কিন্তু সেই জিনিসটা আজকে যদি এই স্মৃতিচারণের কথা বলি, একটু আগে পূর্ববর্তী বক্তা যারা ছিলেন, যারা বক্তব্য দিয়েছেন কিভাবে এই আন্দোলনের সাথে যুক্ত হলেন, প্রাইভেট ইউনিভার্সিটির কথাটা যদি বলি, সেটা আসলে এত সহজ ছিল না। কারণ আপনারা জানেন যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আসলে সরকারি চাকরি নিয়ে এদের আসলে কোনো কনসার্ন নাই। এরা কখনোই সরকারি চাকরি করবে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা করেন। এদের ম্যাক্সিমামেরই চিন্তা থাকে দেশের বাইরে চলে যাওয়ার। ইভেন আমারও এইটাই ছিল, আমার ফ্যামিলিও আমাকে সবসময় এইটাই বলছে যে পড়াশোনা শেষ করে বিদেশে চলে যাইতে। কিন্তু আমাদের ভেতরে ওই একটা চেতনা কাজ করেছে সবসময় কিসের চাকরি, কিসের কি, ভাই আমার ভাই মারা যাইতেছে, আমার বোন মার খাইতেছে, এখানে চাকরি স্বার্থের তো কোনো কিছু নাই, দেশ তো আমারও। ওই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি যখন 16 তারিখের কথাটা বলছিল, যে যখন সবাইকে গণহারে রাজাকার বলে সবাইকে অপমান করা হচ্ছিল এবং সবাইকে এই ব্যাপারে একটা খোঁচা দিয়েছিল পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে যেই আওয়াজ ওঠে, আমরা ওই টাইমটাতে আসলে নিজেদেরকে নিয়ন্ত্রণই করতে পারছিলাম না। আমার তখন যখন রাতে রোকেয়া হল এবং বিভিন্ন হল থেকে মেয়েরা মিছিল নিয়ে এই যে গত 17 বছরে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, কিছু হইলেই রাজাকার, কিছু হইলেই আওয়ামী, বিএনপি, জঙ্গি, মাদ্রাসা, নানান ধরনের যে ন্যারেটিভ তৈরি করেছে তারা, এই ন্যারেটিভকে চূড়ান্ত ঘৃণা ভরে ভেঙে দিয়ে বিভিন্ন হল থেকে মেয়েরা যেভাবে বের হয়ে এসেছে, আসলে ওই দৃশ্যের পরে এবং ওই স্লোগানগুলোর পরে কোনো ছাত্রেরই বা কোনো দেশপ্রেমীরই বসে থাকার আর কোনো সুযোগ ছিল না। ফলে রাত্রেই যখন আমরা আন্দোলনের ডাক দিই যে হ্যাঁ আমাদেরকে এই আন্দোলনে আমাদেরও অংশ নিতে হবে, এই আন্দোলন আমাদেরও, এই আন্দোলন দেশের প্রতিটা মানুষের, তখন এরপর দিন আমরা আন্দোলনে যখন নেমে যাই, তখন সত্যি বলতে খুব অল্প সংখ্যক কিছু মানুষ আমাদের সাথে ছিল প্রাইভেট ইউনিভার্সিটির। এবং আমরা যখন এই আন্দোলনে আসি, আমাদের আসলে যেটা হয়েছিল, তখন আমরা ধরেই নিয়েছিলাম ইউনিভার্সিটি থেকে আমাদেরকে বহিষ্কার করা হবে। বিকজ আমরা তো আর জানি না যে আন্দোলন শেষ পর্যন্ত কোথায় যাবে। যদি এই সরকারের পতন না হইতো, আমাদেরকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হইতো, আমাদের যেই নামগুলো থানায় এবং গোয়েন্দা অফিসে চলে গিয়েছিল, আমাদের জীবনে আসলে কি হইতো আমরা জানি না। এবং আপনাদেরকে একটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি যে এরিয়াটাতে, সেটা হচ্ছে তেজগাঁওয়ে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে তেজগাঁও হচ্ছে আওয়ামী লীগের খুব স্ট্রং একটা জোন, যেটা আসাদুজ্জামান কামালের যে এরিয়াটা। তো ওই এরিয়াটা কি রকম একটা ভয়াবহ এরিয়া হইতে পারে, তো সেই এরিয়াতে যখন আমার মতো একজন মানুষ একটা ইউনিভার্সিটিকে ডেকে ইউনিভার্সিটি থেকে একটা মিছিল নিয়ে সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল করতেছে, তো সেটার পরিণাম কি হইতে পারে, ওইটাই আসলে হয়েছিল। ওই যে বিকেল থেকে একের পর এক হুমকি আসতে থাকে আমার জন্য বা আমাদের সাথে যারা তখন এই মিছিলে ছিল, আমাদেরকে তুলে নেওয়া হবে, আমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না আমাদের অস্তিত্ব, আমাদেরকে এমনভাবে মারা হবে, আমার সাথে যেই মেয়েগুলো ছিল তাদেরকে রেপ করার হুমকি দেওয়া হয়েছে। ওই রকম একটা সিচুয়েশনে আমরা এই সিচুয়েশনটা তো জাস্ট বিগিনিং ফেজ ছিল, শুরু ছিল। এরপরে যেই সিচুয়েশনগুলো হয়েছে, যে অভিজ্ঞতাগুলো হয়েছে, সেগুলো আপনারা সবাই দেখেছেন। এমন একটা অবস্থা হয়েছে আমরা পতাকাটা সাথে রাখতে পারতাম না, ছাত্রত্ব পরিচয়টা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গিয়েছিল, কাল হয়ে গিয়েছিল। আমরা ছাত্রত্ব পরিচয় নিয়ে বের হইতে পারতাম না, স্টুডেন্ট আইডি কার্ড রাখতে পারতাম না। রাস্তায় বের হইলে এই পরিকল্পনা নিয়ে বের হইতে হইতো যে রাস্তায় আটকাইলে বলতে হবে যে কোথাও একটা চাকরি করি, কোনো একটা গার্মেন্টসে বা কোথাও একটা জব করি, আমি কোনো সময় পড়াশোনাই করি নাই, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে বাসা থেকে বের হইতে হইতো। বাসা থেকে, ফ্যামিলি থেকে
বাবা মারা বলে দিত যে কাউকে যেন না বলি যে আমরা পড়াশোনা করি বা এই ইউনিভার্সিটির, এটা যেন না বলি। তো ওই সময়টাতে এই এই স্মৃতিচারণগুলা বা এই অভিজ্ঞতাগুলো আসলে বলে তো শেষ করা যাবে না। আপনারা সবাই এই জিনিসগুলোর সাথে পরিচিত, আপনারা ওই সময়টার মধ্যে দিয়ে আসছেন। সর্বশেষ যেই ব্যাপারগুলো বলতে চাই সেটা হচ্ছে যে একদম 4 তারিখে মানে আমরা এমন আসলে কিছু জঘন্য এবং মর্মান্তিক কিছু ঘটনার মধ্যে দিয়ে আসছি। আমাদের সামনে দিয়ে লাশগুলো আসছে যাচ্ছে, মানে একটা ম্যাসাকার তো হইছেই। আমরা তো একটা মানে ট্রমার ভেতরে এখনো আসলে আছি। আমরা ওই ট্রমা থেকে আমরা বের হইতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু 4 তারিখে যখন লাশের মিছিল হচ্ছিল তখন লাশকে গুম করার যে একটা পায়তারা চলছিল, তখন আমাদেরকে বলা হয় যে শহীদ মিনারে হচ্ছে 2 জন শহীদের লাশ পড়ে আছে, আমরা সেখানে যাই। যে 2 জন শহীদের লাশ পড়ে আছে এটা কেমন কথা? তাইলে এই আন্দোলন এত কিছুর মানে কি হইলো যদি শহীদের লাশই রাস্তায় পড়ে থাকে, জায়গায় পড়ে থাকে? আমরা সেখানে গেলাম এবং সেখানে যাওয়ার পরে আমরা দেখতে পাইলাম যে সেখানে লাশকে গুম করার একটা পায়তারা চলতেছে, একটা সংঘবদ্ধ চক্র, তারা সেখানে লাশকে গুম করার জন্য একটা পরিকল্পনা করতেছে। তো আমরা সেখানে সেটা বাধা দিতে চাইলাম এবং বাধা দিলাম জন্য আমরা ওই লাশকে গুম হইতে দিলাম না জন্য আমাদের উপরে তখন গুলি করা হয়। পুলিশ আচমকা এসে হচ্ছে আমাদেরকে গুলি করা শুরু করে। আমরা দিক বেদিক হয়ে তখন হচ্ছে দৌড়ানো শুরু করি। শহীদ মিনারের মতো একটা ওপেন জায়গা যেখানে আসলে মানে একটু গা ঢাকা দেওয়ার মতো বা একটু আড়াল নেওয়ার মতো কোনো জায়গা নেই, হঠাৎ সেখানে মানে ওপেন ফায়ার শুরু করে। তো আমরা সেখান থেকে দৌড়ায় কোনো রকম, আল্লাহ তাআলা হয়তো হায়াত রাখছে, আপনাদের দোয়ায় আমরা বেঁচে আছি আর কি। তো এইরকম একটা সিচুয়েশন যে আমরা শহীদের লাশটাকেও হেফাজত করতে পারতেছিলাম না, তার ফ্যামিলির কাছে পৌঁছায় দিতে পারতেছিলাম না। ওই রকম একটা পরিস্থিতি থেকে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা মন খুলে কথা বলতে পারতেছি, আমরা প্রাণ খুলে শ্বাস নিতে পারতেছি, এরকম একটা জায়গায় আসছি। তো এই যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে স্পিরিট বা জুলাইয়ের যে স্পিরিট, সেটাকে আসলে আমাদের ধারণ করতে হবে। এই স্পিরিটটাকে যারা ক্ষুণ্ণ করতে চাবে বা এইখানে যারা আমরা এটা জানি যে এই পতিত সরকারের বা স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের যে শেকড়, এটা হচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। তো এই শেকড়গুলোকে হচ্ছে আমাদের মূলোৎপাটন করা জরুরি। এই মূলোৎপাটন যতদিন করতে না পারবো, বিভিন্ন স্রোতে বিভিন্ন হচ্ছে আকারে এরা এসে নানান ধরনের হাঙ্গামা, নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চাবে এবং সেটা আপনারা ইতিপূর্বে দেখেছেন। তো সেই জন্য আমাদের এই ছাত্র শ্রমিক জনতার যে ঐক্য আমরা দেখিয়েছি আগে, যেখানে আসলে কোনো বিভাজন নাই, আমাদেরকে দীর্ঘ 17 বছর আমাদেরকে বিভাজিত করে রাখার একটা চেষ্টা করা হয়েছে। মাদ্রাসা, আলিয়া, কওমি, স্কুল, কলেজ, প্রাইভেট, পাবলিক, এই যে বিভাজন তৈরি করা হয়েছে, সেই বিভাজন আমরা ছিন্ন করতে পেরেছি। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি ছাত্র, আমরা বাংলাদেশি নাগরিক। তো এই যে আমাদের পরিচয়টা, আমাদের একক পরিচয়, যেখানে আসলে কোনো বিভাজন নাই, সেই বিভাজন যদি আবারও কেউ তৈরি করতে আসে, আমরা তাদেরকে আসলে কোনোভাবেই এই প্রশ্রয় দিব না। এবং সমাজ থেকে এই ফ্যাসিবাদের যত শেকড় প্রতীত আছে এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সেই সব শেকড় হচ্ছে আমরা মূলোৎপাটন করব এবং একটা সুন্দর আগামী আমরা ইনশাল্লাহ গড়ব। এবং যারাই এইখানে এককভাবে ক্রেডিট নিতে আসবে এবং বলতে যাবে এবং বিভিন্ন আওয়ামী কালচারকে যারা ফিরিয়ে আনার, আওয়ামী কালচারকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবে, তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। এবং ভুলে গেলে চলবে না যে এই যে ছাত্র শ্রমিক জনতার ঐক্য, সেটা কিন্তু আসলে এখন কেবল শুরু, এর শেষ কিন্তু এখনো আপনারা কেউ দেখেন নাই। ফলে যারাই এখন এই ধরনের কার্যকলাপ বা আবার নতুন একটা ফ্যাসিবাদের জন্ম দিতে চাবেন, নতুন করে আবার একটা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাবেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই আজকের এই মঞ্চ থেকে যে আপনারা কিন্তু সফল হবেন না। আমাদের ঐক্য কিন্তু এখনো আছে এবং থাকবে। একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আজকে এখানেই বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।